বিরক্ত স্বরেই বলল, ইটস ইয়োর ওন প্রবলেম, ইয়োর ওন ম্যাটার। তোমার মান ইজ্জতের ফালুদা হয়ে কাচ্চি হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। আরিয়া এবার প্রায় কাকুতি করে বলল, প্লিজ আপনি কাউকে এটাও বলবেন না যে আপনি ম্যারিড। আপনাকে নিয়ে মেয়েরা যে হারে গবেষণা চালানো শুরু করেছে, তাতে আপনি ম্যারিড জানলে আপনার বউ নিয়ে টান দিবে, বউয়ের খবরাখবর নিবে, তখন আমি ফেসে যাব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিভান নির্বিকার গলায় বলল, আমার কোনো সমস্যা নেই আমার বউ নিয়ে টান দিলে। আমার আছে। তাতে আমার কি? আপনার মাঝে কি সামান্যটুকু মানবতা নেই? নিভান কাটকাট গলায় বলল। না। আরিয়া দাঁতে দাঁত চেপে তাকালো নিভানের দিকে, মনে মনে কয়েকটা গালিও দিল। এই ছেলেকে দেখে কিভাবে মেয়েরা ক্রাশ খায়, ব্রিটিশ একটা। নেই। তুমি কি আমাকে গালি দিচ্ছ? নিভানের এমন কথায় আরিয়া চমকে তাকালো। সে কি করে জানলো তাকে আরিয়া গালি দিচ্ছে? নিভান এবার স্ক্রিন থেকে চোখ সরিয়ে আরিয়ার দিকে তাকালো। আরিয়া সোজাসুজি তার থেকে দুহাত দূরে বসে আছে। আরিয়ার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল। নিভানের হঠাৎই বলা বাক্যটা আরিয়া বুঝে উঠতে পারল না, অবাক হয়ে শুধালো। এই যে আমি আমার বিয়ের ব্যাপারটা লুকাবো, তোমার সাথে আমার সম্পর্ক নেই এমন একটা ভান করব, এতে আমার লাভ? এত লাভের কি আছে? সামান্য একটা কাজ করবেন, এতেও লাভ খুঁজছেন? নিভান হাসলো। নিভানের কথা শুনতে শুনতে আরিয়ার মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল। সে সামান্য একটা কিছু চেয়েছে, আর বিপরীতে তাকে দার্শনিক শিক্ষা দিতে বসে গেছে নিভান। কি অদ্ভুত! নিভান আরো কিছু বলতে যাবে, তখনই আরিয়া অধৈর্য হয়ে বলল। ওকে ওকে, কি চান বলুন। নিভান কথা থামিয়ে অমায়িক হাসলো। এই তো বুঝতে পেরেছো, এবার বলো এতে আমার কি লাভ? আরিয়া খানিক ভেবে বলল। আপনাকে আমি ভার্সিটির সবচেয়ে সুন্দরী সুন্দরী রমণীদের নাম্বার এনে দিব, পরিচয় করিয়ে দিব তাদের সাথে। তাদের সাথে পরিচয় হয়ে আমি কি করব? ও মা, পুরুষ মানুষরা তো এটাই চায়, সুন্দরী সুন্দরী রমণী। কি করবেন মানে? নিভান মুখ বিকৃত করে তাকিয়ে বলল। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দোজ সুন্দরী সুন্দরী রমণী। এই কথা শুনে আরিয়া অবাক হলো। চোখ বড় বড় করে দুম করে বলে বসলো। বাই এনি চান্স আর ইউ গে? আরিয়ার এহেনা কথায় নিভান লাফিয়ে উঠল। উঠে বসে প্রায় আত্মচিৎকার করে বলল। কি সব আজে বাজে কথা বলছো? আরিয়া মিটিমিটি হাসলো, গা জ্বালানো হাসি। নিভানের গা জ্বলে গেল সেই হাসি দেখে। চোখ রাঙিয়ে বলল। এভাবে হাসছো কেন? খবরদার এভাবে হাসবে না। আরিয়া হাসলো, ওভাবেই চোখ টিপে হাসতে হাসতে বলল। এই জন্যই তো ভাবি আপনার আমার মতো এত সুন্দরী এক রমণীর প্রতি ইন্টারেস্ট নেই কেন। আই মিন, দুটো রাত আপনার সাথে ছিলাম, আমার মনেই হয়নি আমি কোনো পুরুষ মানুষের সাথে শুয়েছি। স্ট্রেঞ্জ। আবার তৃতীয় রাতে তো আপনি নিজে থেকেই শুননি। ব্যাপারটা আমার কাছে এবার পরিষ্কার হলো। নিভান হতবাক হয়ে গেল। কি থেকে কি ভেবে বসে আছে মেয়েটা। তোতলাতে তোতলাতে বলল। কি কি পরিষ্কার হলো? কিসব উল্টাপাল্টা কথা বলছো তুমি? আরিয়া বিপরীতে আবারও সেই গা জ্বালানো হাসি দিল। নিভান কিছুক্ষণ সে হাসির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হুট করে বাঁকা হেসে বলল। ওকে, তাহলে প্রমাণ চাও আমি আসল পুরুষ কিনা? বলেই ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এক পা দুপা করে এগিয়ে যেতে শুরু করলো আরিয়ার দিকে। নিভানকে এভাবে উঠে তার দিকে এগিয়ে আসতে দেখে মুহূর্তেই আরিয়ার হাসি নাই হয়ে গেল। পেটের ভেতর গুড়গুড় করে উঠল ভয়। ঢোক গিলে আশেপাশে তাকিয়ে তোতলালো। এই এই, আপনি এদিকে আসছেন কেন? থামুন। নিভান থামলো না। আরিয়া হাসার চেষ্টা করে বলল। আরে আই ওয়াজ কিডিং, মজা করছিলাম। নিভান তবুও থামলো না। একেবারে আরিয়ার কাছে এসে ঝুঁকতেই আরিয়াও পেছনে ঝুঁকে পড়ল বিছানার উপর। তার চোখে মুখে স্পষ্ট শঙ্কা, অথচ একটু আগেই কেমন করে হাসছিল। সেদিকে তাকিয়ে এবার নিভান গা জ্বালানো হাসি দিল। দুহাত বিছানার দুদিকে রেখে ভেতরে আরিয়াকে আবদ্ধ করে বলল। কথা যখন উঠেছেই আমার উচিত নিজেকে প্রমাণ করা, তাহলে চলো প্রমাণ করে দেই আমি গে নাকি। বলে আরিয়ার মুখের উপর ঝুঁকতে আচমকা আরিয়া দু হাত দিয়ে ধাক্কা মারল নিভানের বুকে। হয়েছে হয়েছে, বুঝেছি, লাগবে না প্রমাণ। নিভান দুহাত পকেটে দিয়ে এবার সোজা হয়ে দাঁড়ালো। তার ঠোঁটে লেপ্টে আছে দুষ্টামির হাসি। আরিয়া আটকে থাকা নিঃশ্বাসটা বড় করে ছেড়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো। প্রমাণ দেওয়ার আগেই বুঝে গেলে? সো ফাস্ট। আপনি একটা অসহ্য। নিভান চোখ টিপে বলল। আই নো দ্যাট মাই ডিয়ার। তারপর বলল। ভেবে দেখলাম তুমি আমার হাতে পায়ে ধরে একটা রিকোয়েস্ট করেছো। আমি আবার উদার মনের মানুষ, তোমার রিকোয়েস্ট ফেলতে পারছি না। আমি কাউকে বলবো না তুমি আমার ওয়াইফ, কিন্তু তার জন্য তোমাকেও আমাকে কিছু দিতে হবে। আরিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। নিভান আবারও গিয়ে ডিভানে বেশ আরাম করে গায়ে লিয়ে বলল।
এই যে দেখো, আমি এত ব্যস্ত একজন মানুষ, কত কাজ আমার। মাঝে মাঝে ইচ্ছে করে এটা ওটা খেতে। এক কাপ চা কফির কথাই ধরো, খেতে ইচ্ছে হলো কিন্তু খেতে পারি না। এই যে এত এত সিঁড়ি ভেঙে নিচে যেতে হয় খেতে হলে, এটা আমার মতো আরামপ্রিয় মানুষের কাজ বলো? এই যে মাঝে মাঝে কত কিছুই খেতে ইচ্ছে করে, মাকে বলতেও তো লজ্জা করে। বউ আছে তারপরও মাকে বলবো, ব্যাপারটা কেমন না? আবার ওই যে দেখো, ওখানে আমার কাগজপত্র, আমি চাই ওটা আনতে, কিন্তু উঠে গিয়ে আনার মতো ইচ্ছে বা শক্তি আমার শরীরে নেই। এখন আমার তো আর সুপার ন্যাচারাল পাওয়ার নেই বলো যে স্ট্রেঞ্জার থিংসের 11-এর মতো হাত দিয়ে ইশারা করব আর চলে আসবে, তাই? নিভানের এত এত হেয়ালি কথা শুনে আরিয়া বিরক্ত হয়ে বলল, কি বলতে চান সরাসরি বলুন, টু দ্য পয়েন্ট। আমি চাই এই কাজগুলো আমার জন্য তুমি করে দিবে। আমার জন্য কফি বানিয়ে দিবে, ভালো মন্দ বানিয়ে দেবে, নিচে থেকে এটা ওটা এনে দিবে, এই আর কি, নাথিং বিগ। আরিয়া অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। ইম্পসিবল। আর ইউ ওয়ান্ট টু মেক মি ইউর স্লেভ? আমি আপনার দাসী না যে আপনার আদেশ পালন করব। নিভান ঠোঁট উল্টালো। দাসী কেন বলছো? এটা ফেভার। আমি তোমার একটা ফেভার করব, বিপরীতে তুমি আমার একটা করবে। এই সামান্য একটা ফেভারের জন্য আমি সারা জীবন আপনার দাসীর মতো চলবো? হাউ রিডিকিউলাস। তুমি না বললে বিয়েটা তুমি ভেঙে দেবে মাসখানেকের মাঝে, আবার বলছো সারা জীবন? তোমার উদ্দেশ্যটা কি মেয়ে? সারা জীবন আমার ঘাড়ে চড়ে বসে থাকতে চাইছো নাকি? আরিয়ার সূর্যের সীমা অনেক আগেই রেড স্পট পার করে ফেলেছে, তবুও সে শান্ত থাকার চেষ্টা করছে। যেহেতু এটা তারই সমস্যা, তাই সে চিবিয়ে চিবিয়ে বলল। আপনি অ্যাজ অলওয়েজ এক চামচ বেশি বোঝেন। নিভান হাসলো, অমায়িক সুন্দর হাসি, যে হাসি দেখলে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য। সেরকম হাসি হেসে বলল, তাহলে আর কি, তুমি যে কয়দিন আছো, ধরলাম 1 মাস, আগামী 1 মাস তুমি আমার কথা এইভাবে পালন করবে। আমি তোমার পরিচয় লুকাবো, ট্রাস্ট মি। আমি আমার জীবন যৌবন দিয়ে তোমার পরিচয় লুকানোর চেষ্টা করব। কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দিব না যে তুমি নিভান এসানের মিসেস। বলেই চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করার জন্য বলল। আরিয়াকে দেখে মনে হলো না সে নিভানের কথা মানতে ইচ্ছুক নয়, তাই নিভানই বলল, আর না হলে ওকে, নো প্রবলেম। কালই আমি গিয়ে সবার সাথে আমার ওয়াইফের ইন্ট্রোডিউস করিয়ে দিব। নো, আরিয়া লাফিয়ে উঠল। আপনি যা বলছেন তা মেনে নেওয়া হবে। আপনি এ কাজ ভুলেও করবেন না। ডিল? নিভান দু হাত মাথার পিছনে রেখে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকালো, নির্বিকার গলায় বলল। ওকে, করব না। আরিয়া হাত বাড়ালো। ডিল? ডিল। আরিয়ার হাত ধরে নিভান আবারও হাসলো, অমায়িক সুন্দর হাসি, যে হাসি দেখে মেয়েরা প্রেমে পড়তে বাধ্য। গত 2 দিন যাবৎ আরিয়া খাটছে, গাদার খাটুনি। তার এখন মনে হচ্ছে নিভানের সাথে সে ডিল করে সে ভয়ঙ্কর রকমের ভুল করে ফেলেছে। এখন সে ভয়ঙ্কর রকমের ভুলের মাসুল দিতে দিনে তার 149 বারেরও বেশি ওঠানামা করতে হচ্ছে সিঁড়ি দিয়ে। তার ফরমাইশে শেষ নেই। একবার এটা আনো তো একবার ওটা, একবার তার চা খেতে ইচ্ছা হয়তো একবার কফি, একবার তার ফ্রিজে রাখা আইসক্রিম খাবার স্বাদ জাগে তো একবার গরম গরম পিৎজা। একটা মানুষের যে এত এত খাবারের ইচ্ছে জাগতে পারে প্রতি 5 মিনিট অন্তর অন্তর, আরিয়া নিভানকে না দেখলে জানতো না। তার এসব ফরমাইশের যন্ত্রণায় অতিষ্ঠ আরিয়া। রাগে মাথা কেমন চিরবির করছে, ইচ্ছে করছে নিভানের গলা টিপে দিতে। বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো আরিয়া। সে রুমে বসে পড়ছিল। সে খুবই টিপটপ সাইলেন্টে পড়া মানুষ। পড়ার সময় আশেপাশে কোনো ধরনের শব্দ সে বরদাস্ত করে না। 1 ঘন্টার চেষ্টায় যখন সে মনোযোগ এনেছে পড়ায়, ঠিক তখনই নিভান এসে বলল তার চায়ের তৃষ্ণা পেয়েছে, চা খেতে ইচ্ছে করছে। আরিয়া অবাকের শীর্ষে পৌঁছে জানতে চাইল রাত 1:30টায় কে চা খায়, কিন্তু নিভানের অবস্থা দেখে মনে হচ্ছে চা খাওয়াটা তার জন্য অতীব জরুরি। না খেতে পেলে সে মরে যাবে। আহত আরিয়াকে তার অতি কষ্টে আনা মনোযোগ বানের জলে ভাসিয়ে উঠে আসতে হলো চা বানাতে। সে কখনো কল্পনাও করতে পারেনি একটা পুরুষ এতটা চাখর হতে পারে। নাটক সিনেমায় দেখেছে নায়করা খায় ব্ল্যাক কফি, গল্পে পড়েছে নায়কদের চা অপছন্দ, তারা চা দেখলে চোখ মুখ কুচকায়, তারা খায় ব্ল্যাক কফি, চিনি ছাড়া ব্ল্যাক কফি। অথচ নিবান খায় চা, দুধ চিনি দিয়ে কড়া লিকারের চা। দিনে 1 বার 2 বার নয়, 10-12 বার। চা খেতে না পেলে তার দম বন্ধ হয়ে আসে, মাথা ঘোরায়। সেই চা বানানোর দায়িত্ব এখন আরিয়ার। সে আরিয়াকে
এক মহামূল্যবান ফেভার করেছে। এখন তার বদলে আরিয়ার তাকে চা খাওয়াতে হবে। দাঁত কিরমির করে আরিয়া রান্নাঘরে এলো। চা খাবে? খাওয়াচ্ছে চা। পাতিলে দুধ চড়িয়ে ধূপধাপ পা ফেলে চায়ের পাতা নিল সে। চা খাওয়ার শখ চিরদিনের জন্য ছাড়াবে আজ। দুধে চায়ের পাতা দিয়ে রাগে গজগজ করতে করতে মরিচের বয়ম হাতে নিয়ে উপর করে ঢেলে দিল সবটা দুধে। কয়েক চামচ হলুদ আর কয়েক চামচ জিরের গুঁড়ো মিশিয়ে তৈরি করলো এক স্পেশাল চা। চায়ের কালার দেখে আরিয়া বিস্মিত হলো। দেখে মনে হচ্ছে সেই রকম টেস্ট হয়েছে। তাই কাপে ঢেলে নাকের কাছে এনে ঘ্রাণ নিল সে। ঘ্রাণটাও খারাপ নয়, কিন্তু খেতে অখাদ্য। আরিয়া বাঁকা হাসলো। নিভানকে চা দিয়ে সে আবারও গিয়ে বসলো খাটের উপর। নোটটা সামলে মেলে ধরে আর চোখে তাকালো। নিভান ডিভানের উপর বসে ল্যাপটপে কি যেন করছে। পাশে টুলে তার চা। কিছুক্ষণ পর ল্যাপটপের দিকে তাকিয়ে নিভান হাতে তুলে নিল কাপ। আরিয়া নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো নিভানের রিয়াকশনের। কাপে যতটা ধীরে সে চুমুক দিল, ঠিক ততটা দ্রুতই তার মুখ বিকৃত হয়ে গেল। সঙ্গে সঙ্গে মুখ থেকে সবটা চা উগড়ে দিয়ে এদিক ওদিক ছুটলো পানির খোঁজে। ঝালে তার চোখ মুখ লাল হয়ে গেছে। আরিয়ার তখনই মনে পড়ল নিভান একেবারেই ঝাল খেতে পারে না। ব্যাপারটা ভেবেই আরিয়ার দাউ দাউ করে চলা বুকে এক বালতি পানি পড়ল। কেমন শান্তি শান্তি অনুভূত হলো। নিভান বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে আরিয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। এটা কি ছিল? আরিয়ার নির্বিকার গলায় বলল। চা ছিল, টি। আরিয়া কথাটা যতটা নির্বিকার গলায় বলল, তুমি কি মিশিয়েছো ওতে? এত ঝাল কেন? এত বাজে কেন স্বাদ? দুধে কয়েকটা মশা আর পিঁপড়া পড়েছিল, ওগুলো জাল দেওয়ার সময় মিশে গেছে। হয়তো ক্রিয়া বিক্রিয়া করে ওগুলোই ঝালে পরিণত হয়েছে। নিভানের রিয়াকশন হলো ততটাই মারাত্মক। বিস্ময়ে আতঙ্কে ক্ষোভে সে চিৎকার করে উঠল। তুমি আমাকে মশার চা খাইয়েছো? মশা? বলেই সে মুখে হাত দিয়ে ছুটল বাথরুমে। তারপর হড়বড় করে বমি করে ফেলল। পরের দিন যা ঘটলো তা আরও ভয়ঙ্কর। নিভান বিছানায় পড়ে গেল। তার ফুড পয়জনিং হয়েছে মশার চা খেয়ে। বাড়ি ভর্তি মানুষ লেগে পড়লো তার সেবায়। দাদি ছুটে এলো গ্রামের বাড়ি থেকে। এসে এমনভাবে তার আদরের দুলালের জন্য কান্না জুড়ে দিল যেন তার নাতি মরে গেছে। আরিয়ার মহামান্য শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। বার কয়েক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করলো। নিভানের বড় ভাই ইভান অফিসে গেল না, ভাবিও গেল না জবে। আরিয়ার এক এবং একমাত্র ননদ নিহাও গেল না কলেজে। এমনকি তার ভাইয়ের ছোট্ট মিষ্টি কিন্ডার গার্ডেনে পড়া বাবু চেরি সেও আজ মিস দিল। বাড়ি ভর্তি মানুষজনের আজ একমাত্র চিন্তা জুড়ে রইল নিভান। তাদের ভাবখানা দেখে মনে হলো তার ফুড পয়জনিং নয়, বড়সড় কোনো রোগ হয়েছে, মরে যাওয়ার মতন রোগ। এই পুরো ব্যাপারটাই আরিয়া এক কোণে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে দেখল। তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। ভেতরকার আরিয়া তাকে সাধুবাদ জানিয়ে বলল, কংগ্রাচুলেশন আরিয়া রহমান, তুমি তোমার নাটকবাজ ফ্যামিলি থেকেও এক লেভেল ওপরের নাটকবাজ শ্বশুরবাড়ি পেয়েছো, তার থেকেও 2 লেভেল ওপরের নাটকবাজ জামাই পেয়েছো। তোমাকে সাধুবাদ। গুনে গুনে 3 দিন পর নিভান বিছানা থেকে উঠল। 72 ঘন্টা, 4320 মিনিট। এই 4320 মিনিটে আরিয়াকে যতভাবে জ্বালানো যায় ঠিক ততভাবে জ্বালালো। আরিয়া শুধু হতভম্ব হয়ে কপাল চাপড়ালো কেন সে মিথ্যা কথাটা বলতে গিয়েছিল। তার শুকনো এক বিশ্বাস মস্তিষ্কে চড়বড় করে ঘুরল। নিভানের আসলে কিছুই হয়নি। সে এই পুরো নাটকটা করলো শুধুমাত্র আরিয়াকে জ্বালানোর জন্য। ব্যাপারটা ভেবেই আরিয়ার রাগে মাথা দপদপ করতে লাগলো। সে হেঁটে যাচ্ছিল দোতলার দক্ষিণা বারান্দার পাশ দিয়ে। সময়টা সকাল, ভার্সিটির অফ ডে। হাঁটতে হাঁটতেই চোখ পড়ল নিচে সুইমিং পুলের সামনে পায়ের ওপর পা তুলে ল্যাপটপ বুকে নিয়ে খুবই আরাম করে বসে আছে নিভান। তাকে দেখে মনে হচ্ছে দিন দুনিয়ার সব থেকে সুখী মানুষ। ঠিক এই সুখী মানুষ ব্যাপারটাই আরিয়ার পছন্দ হলো না। ইচ্ছে করলো এক ধাক্কায় নিভানকে পানিতে ফেলে দিতে। কেন একটা মানুষ তাকে হাড়ে মাংসে জ্বালিয়ে সুখে থাকবে? কেন? তখনই তার নজর গেল বারান্দায় মিষ্টি রোদে খেলতে থাকা মিষ্টি চেরির দিকে। তার হাতে বেলুন। সঙ্গে সঙ্গে আরিয়ার মস্তিষ্কে বলের মতো ঢপ খেলো একটা বুদ্ধি, শয়তানি বুদ্ধি। সে চেরির দিকে এগিয়ে গেল। চেরির মতোই গোলগাল মিষ্টি দেখতে তাকে আদর করে ডাকা হয় চেরি। কিন্তু আজ চেরিকে দেখে মনে হলো তার মোট মিষ্টি নয়, তেতো হয়ে আছে। আরিয়াকে দেখে স্বভাবসুলভ হাসলো না। আরিয়া মিষ্টি হেসে বলল, চেরি, কি করো? চেরি উত্তর দিল না। আরিয়া ঠোঁট পিছিয়ে মিষ্টি স্বরে বলল, চেরি মামুনিকে তার বেলুনটা চাচিকে দেবে? চেরি আরিয়ার দিকে না তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না। সঙ্গে সঙ্গে আরিয়া মুখ বাঁকালো, বিড়বিড় করে বলল, মেয়ের অ্যাটিটিউড দেখো।
ঠিক চাচার মতো বলল, না একদম সেম সেম দুজন। তার কথা চেরির কান অব্দি যায়নি। আরিয়া এবার দুঃখী দুঃখী ভাব নিয়ে ঠোঁট উল্টে বলল। আমি যে কতগুলো চকলেট এনেছিলাম, এখন এগুলোর কি হবে? চেরির মুড সঙ্গে সঙ্গে পাল্টে গেল। চকলেট কোথায়? ফ্রিজে রেখেছিলাম, এখন তো মনে হচ্ছে কেউ একজন খাবে না। আরিয়ার কথা শেষ হবার আগেই চেরি পাখির মতো উড়াল দিল গন্তব্য ফ্রিজে রাখা চকলেট। আরিয়া হাসলো, হেসে বেলুনটা নিয়ে তাতে খুব যত্ন করে পানি ভরলো। তারপর সেই পানি ভর্তি বেলুন এনে একদম নিভানের মাথা বরাবর ধরলো। 1 2 3 ধুম করে সে হাত থেকে ছেড়ে দিল বেলুনটা, আর তা গিয়ে সোজা ধপাস করে পড়লো নিভানের উপর। মুহূর্তেই সে ভিজে একাকার হয়ে গেল। আচমকা এভাবে পানিতে হাবুডুবু খেয়ে নিভান চমকালো। তড়িৎ গতিতে দাঁড়িয়ে ল্যাপটপের পানি ছেড়ে সেটা রেখে মাথা উঁচু করে তাকালো উপরের বারান্দায়। কেউ নেই, খালি বারান্দা দেখে সে খানিকটা অবাক হলো। এভাবে ওর উপর পানি বর্ষণ করলোটাকে? কে সেই মহান ব্যক্তি? সেই মহান ব্যক্তিকে খোঁজার জন্য যখন সে এদিক ওদিক তাকাচ্ছিল, তখনই আচমকা কেউ একজন চেঁচিয়ে উঠল, সাপ! সাপ! নিভানের পায়ের সামনে সাপ! সাপ সাপ! ব্যাপারটা মস্তিষ্ক ক্যাচ করতেই নিভান লাফিয়ে উঠল। দিক বিদিক শূন্য হয়ে লাফাতে লাফাতে সোজা গিয়ে চুপ করে পড়ল সুইমিং পুলের নীলরঙা পানিতে। সেই পানিতে হাবুডুবু খেতে খেতেই কানে ভেসে এলো হাসি, ঝনঝনে খিলখিল হাসি। নিভান পানিতে ভাসতে ভাসতে হাত দিয়ে মুখ মুছে মুখের পানি সরিয়ে চোখ পিটপিট করে তাকালো। উপরের বারান্দায় দাঁড়িয়ে পেটে হাত দিয়ে হাসছে আরিয়া। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেছে। প্রথমে অবাক, পরে খানিকটা রাগ, বিরক্ত এবং বিস্মিত হয়ে সে তাকালো বারান্দায় দাঁড়িয়ে থাকা সাদা সালোয়ার কামিজ পরা আরিয়ার দিকে। তার ভিজে শরীরে রোদ এসে পড়ছে, গরমে ঠান্ডা পানিতে কেমন আরাম আরাম অনুভূত হচ্ছে। সে আরাম আরাম অনুভূতি নিয়ে অবশেষে সকল অনুভূতি ছাপিয়ে মুগ্ধ হলো নিভান। আরিয়ার জলের কলরোলের মতো হাসিতে মুগ্ধ হয়ে সে পানির মাঝে হাঁ করে তাকিয়ে রইল আরিয়ার পানে। মস্তিষ্কে একটা কথাই বাড়ি খেলো, মেয়েটার হাসি সুন্দর, মারাত্মক সুন্দর। তারপর থেকে শুরু হলো আরিয়া এবং নিভানের টম অ্যান্ড জেরি লড়াই। কে কাকে কতটা জ্বালাতে পারে যেন প্রতিযোগিতা লেগে গেল। নিভান আরিয়ার অ্যাসাইনমেন্টে উল্টোপাল্টা কথা লিখে ভার্সিটিতে পুরো ক্লাসের সামনে তাকে পচাইতো। আরিয়াও বাসে এসে নিভানের কাগজপত্রের ওপর ঢেলে দেয় পানি। আরিয়া নিভানের জামা কাপড়ে বিচুটি পাতা মিশিয়ে তার সারা শরীরে চুলকানি ধরিয়ে নাকানি চুবানি খাওয়াইতো। পরদিন আরিয়ার সবচেয়ে পছন্দের ড্রেসটা পাওয়া যায় ময়লার ঝুড়িতে। প্রতিশোধ নিতে আরিয়া নিভানের পছন্দের শার্টটা আয়রন করার নাম করে পুড়িয়ে দেয়। তো নিভান আরিয়ার মেকআপের সরঞ্জাম তুলে দেয় চেরির হাতে খেলনা হিসেবে। একজন মানিব্যাগ লুকাইতো, অন্যজন ফোন। এছাড়াও কথায় কথায় বেঁধে যায় ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে আরিয়া কল লাগায় বাবাকে। নালিশ জানিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, তুমি এ কার সাথে আমায় বিয়ে দিয়েছো বাবা? এই নিষ্ঠুর পাষাণের সাথে আমি সংসার করতে পারবো না, কিছুতেই না। তখন তার বাবা আফসোস করেন, আফসোস করে বলেন, নিভান ছেলেটার জন্য আমার কষ্ট হয়, বড় কষ্ট। সে আজও তোমাকে সহ্য করছে বলে তাকে আমার উচিত পুরস্কৃত করা। তাকে কি দিয়ে পুরস্কৃত করা যায় বলো তোমা? আরিয়া তখন রেগে মেগে ফোন কাটে, বিচার দেয় শ্বশুর শাশুড়ির কাছে। আরিয়া এবং নিভানের বাচ্চামো ঝগড়াতে তারা মজা পান। তাদের নালিশ খুব মনোযোগ দিয়ে শুনে ঠোঁট টিপে মুখটা গম্ভীর করেন, তারপর গম্ভীর সূত্রে বিচার করেন। প্রকৃতপক্ষে নিভানকে ছাড়েন। ঝাড়ি খেয়ে নিভান মুখ কালো করে ফেরে। তারপর আবার শুরু হয় তাদের ঝগড়া, বাচ্চামো ঝগড়া। টিনেজ বয়সে ছেলে মেয়েরা যেরকম ঝগড়া করে ওরকম ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে আরিয়া বলে, থাকবো না আমি আপনার সাথে। আই উইল ডিভোর্স ইউ। থাকতে চেয়েছে কে তোমার সাথে? হ্যাঁ, তো থাকতে না চাইলে আমাকে রেখে আসুন বাসায়। বাবাকে গিয়ে বলুন যে আপনি চান না আমার সাথে সংসার করতে। তখন নিভান বলে, নো বেব, এটা আমি করব না। তোমাকে আমি ছাড়ছি না। আরিয়া রেগে মেগে বলে, এই বললেন থাকতে চান না আমার সাথে, আবার বলছেন ছাড়বেন না। কি সমস্যা কি আপনার? আরে ভুলে গেলে গেমের কথা। আমি যদি নিজে থেকে তোমাকে ছেড়ে দেই তবে তো আমি হেরে যাব। তোমার যদি ইচ্ছে হয় তুমি গিয়ে সবাইকে বলো তুমি সংসার করবে না আমার সাথে। সেম কথাই তো। তখন আরিয়া দমে গিয়ে বলে, আমি পারবো না। আমি বললে কেউ আমার কথা শুনবে না, স্পেশালি বাবা পাত্তাই দেবে না। আর আপনি বললে ব্যাপারটা অন্য, তখন বাবা পাত্তা দেবে। বাবার কষ্ট হবে, আফসোস হবে যে উনি আমার জীবনটা নষ্ট করেছে। আফসোস হবে যে দরকার পড়লে সারা জীবন এরকম থাকবো। তবু আমি তোমাকে
নিজে থেকে ছাড়বো না। আরিয়ার তখন রাগ হয়, ভীষণ রাগ। রেগে মেগে সে তেড়ে যায় বালিশ নিয়ে, নিজেকে ডিফেন্ড করতে নিভানো বালিশ নিয়ে ঠেকাতে চায়। তারপর শুরু হয় যুদ্ধের আরেক ধাপ। বালিশ যুদ্ধ নাটক সিনেমায় দেখা যায়। এরকম সময়ে বালিশ ফেটে যায়, তুষারের মতো বেরিয়ে আসে তুলা। সেই তুলা উঠতে থাকে ঘরময়। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বালিশ খুব শক্ত, সেই বালিশের সেলাইও খুব শক্ত, তাই সেই বালিশ থেকে তুলো বেরোয় না। শুধু লড়াই করতে করতে একটা সময় দুজন ক্লান্ত হয়। ক্লান্ত হয়ে দুম করে পড়ে যায় বিছানায়, হাত পা ছড়িয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, হতাশ হয়। নিজেরাই ভাবে আদতে চাই কি তারা, করছেটা কি তারা। আরিয়ার আগে ফুঁসতে ফুঁসতে কোল্ড কফির স্ট্রোতে টান দিল। তার সামনে বসে আছে মাহি। তারা বর্তমানে ভার্সিটির ক্যান্টিনে। মাহির হাতে একটা ইংরেজি বই, থ্রিলার। সে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল। আরিয়া আরেকটা টান দিয়ে বলল, কত বড় খাটাসের বাচ্চা ওই নিবান, দেখ আমাকে ঘুরে ঘুরে ক্লাসে শুধু প্রশ্ন করে। কেন রে, ক্লাসে কি আর কোনো স্টুডেন্ট নাই? আমি বুঝি না যেন আমি উত্তর দিতে না পারলে ক্লাসের সামনে যে হিউমিলেটটা হয় আমার, ওটা দেখে যে ওই শয়তানের শান্তি লাগে। কি অসভ্য, অসহ্য, আমি আর নিতে পারছি না। আরিয়ার কথায় মাহি কান না দিয়ে বইয়ে মনোযোগ দিয়েছে দেখে আরিয়ার রাগ আরও বাড়ল। টেবিলে জোরে জোরে বাড়ি মেরে বলল, কি বলছি তোকে? মাহি বই থেকে চোখ উঠিয়ে নির্বিকার গলায় বলল, বলার কি আছে? সারাদিন ওই এক বান্দার গোষ্ঠী উদ্ধার করা ছাড়া আর কি করার আছে তোর? আচ্ছা দোস্ত, তোর কি একটুও মায়া হয় না? এত সুন্দর একটা জামাই পাইছিস, তার সাথে এমন করতে? আরিয়া বিস্মিত হলো। হা হা করে হেসে চিবিয়ে চিবিয়ে বলল, মায়া? তাকে? হ্যাঁ, ও মাই গড, তুই জানিস না? মাহি বিরক্ত হয়ে বলল। উফ, থামবি? আরিয়া ব্যথিত হলো। আমার কথা তোর বিরক্ত লাগছে? দেখলি, তুইও তার বিপক্ষে কথা শুনতে পারছিস না। আমার বেস্টু আর আমার নেই, থাক, শুনতে হবে না, আমি চলে যাচ্ছি। মাহি দ্রুত আরিয়ার হাত ধরে থামালো। তারপর শান্ত গলায় বলল, তুই বোকা, জানিস তো? শুধু বোকা না, মহা বোকা। তোকে ক্লাসে প্রশ্ন করে বলে আরিয়া আরিয়া করে বলে। তুই জানিস কত কত মেয়ে তোর দিকে হিংসের নজরে তাকায়? তুই জানিস কত মেয়ের ক্রাশ তোর জামাই? জানিস না, জানবি কেমনি? জীবনে চোখ মেলে দেখছিস তারে? দেখিস নাই? এই যে মেয়েরা ধুমধাম প্রপোজ করে বসছে তোর জামাইকে। অন্য কেউ হলে হিংসায় জ্বলে যেত, আর তুই জানিসই না। সারাদিন করিস তো ঝগড়া, কোন ফাঁকে জামাই হাতছাড়া হয়ে যাবে বুঝবিও না। আরিয়া শান্ত হলো। মাহি কিছুক্ষণ চুপ থেকে বলল, ইউ আর ড্যাম লাকি আরু। তোর শ্বশুর বাড়ির মতো শ্বশুর বাড়ি, ওরকম শ্বশুর শাশুড়ি ননদ কজনে পায়? এই যে তোরা এরকম সারাক্ষণ বাচ্চাদের মতো ঝগড়া করিস, তোদের কেউ কিছু বলে? অন্য কোনো বাড়ি হলে ঘাট ধাক্কা মেরে বের করে দিত তোদের। টিপিক্যাল বাঙালি ফ্যামিলি হলে তোর হাজব্যান্ডকে কিচ্ছু বলতো না, তোকে জাস্ট ধুয়ে দিত। তুই ঝগড়া করিস, মেয়ে ভালো না, বাবা মা শিক্ষা দেননি, ব্লা ব্লা। এসব কখনো ফেস করেছিস? করিসনি। তোর ননদ কখনো তোর কোনো কাজে বাহার ঢুকায়? ঢুকায় না। তোর যা কখনো তোর সাথে হিংসার বসে কি করে? তোর সাথে কুটনামি করে? করে না। অলওয়েজ অল ইজ ওয়েল, পারফেক্ট একটা ফ্যামিলি। তাহলে তোর সমস্যাটা কোথায়? সবাই সবার কাজ নিয়ে বিজি থাকে, তাই ভাবি ভাইয়া দুজনে জব করে। নিহা তার কলেজ নিয়ে থাকে, আম্মু থাকে চেরিকে নিয়ে, আব্বু থাকে অফিসে। কার এত সময় আমাদের পেছনে পড়ে থাকার? আরও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সব বাদ, সব। তুই ভাইয়ার সাথে সারাক্ষণ এরকম টম অ্যান্ড জেরির মতো ঝগড়াটা করিস কেন? এটা আমাকে বল আগে। আরিয়া তেতে উঠল। আমি ঝগড়া করি? আমি? সে আগে শুরু করে। আচ্ছা যা, দুজনেই করিস। কেন করিস? কারণ আরিয়া কারণ খুঁজে পেল না। কারণ আমার অসহ্য লাগে তাকে। অসহ্য লাগার কারণ? অসহ্য লাগার আবার কারণ থাকে নাকি? অসহ্য লাগে ব্যাস। মাহি নরম কণ্ঠে বলল, তোরা দুজন আসলে বাচ্চাদের মতো বিহেভ করিস। একটু একজন অন্যজনকে বোঝার ট্রাই কর, নরম হয়ে কথা বল, একটু চোখ মেলে তাকা তোর সুন্দর জামাইটার দিকে। একটু বিয়ে বিয়ে ব্যাপারটা ফিল কর, ভালোবেসে দেখ। ট্রাস্ট মি, তোরা একদম পারফেক্ট একে অপরের জন্য। তোদের পাশাপাশি অনেক মানায়। বিয়েটা মানলাম জোর করে দিয়েছে তোকে, শুলে চড়িয়ে দিয়েছে কি?
এমন ভাব করছিস, আর কি আঙ্কেলকে শাস্তি দিবি লাগিয়ে রেখেছিস? বলদ কোথাকার, মাথা থেকে ঝেড়ে ফেল এসব বাচ্চামো। 15 বছর বয়সী মেয়ের মতো চিন্তা ভাবনা। আর কি ছেড়ে দিবি? বিয়ে ভেঙে দিবি? মুখেই যত বড় বড় কথা বলিস। এসব কিচ্ছু তুই করবি না, আমি জানি। তোর থেকে ভালো আমি তোকে বুঝি আরু। তাই এসব হাবিজাবি বাদ দে, বিয়েটাকে সিরিয়াসলি নি, সম্পর্কটাকে ঠিক কর। আরও ঠোঁট উল্টে বলল, তবুও ঝগড়া লেগে যায়। ওই ব্রিটিশটাই ঝগড়া করে, আমাকে জ্বালাতে পারলে তার খুব আনন্দ লাগে। মাহি হাল ছেড়ে দিয়ে বলল, তোদের ঝগড়ার আসলে কোনো কারণ নেই খোদাই, কারণ তোরা দুটাই আজাইরা বেকুব বলত। আমি আরেক আজাইরা, তোরে বোঝাইতে আসছি। আমি গেলাম, থাক তুই রাম ছাগল। বলে মাহি সেখান থেকে গটগট করে চলে গেল। আরিয়া আহাম্মকের মতো বসে রইল। আশ্চর্য, মেয়েটা হঠাৎ রেগে গেল কেন? মাহির পেছনে এক প্রকার ছুটতে ছুটতে আসলো আরিয়া। যবে থেকে এই গল্প উপন্যাস পড়া শুরু করেছে তবে থেকেই মাহি এরকম হঠাৎ মুড বদলে ফেলে। কোনো এক মহাপুরুষ বলেছিলেন, গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র। তার কথা ঠিক। এই গল্প উপন্যাস পড়েই মাহির মাথা খারাপ হয়েছে। ছুটতে ছুটতে এসে মাহির পাশে দাঁড়ালো আরিয়া। কিরে, কি হয়েছে তোর? রেগে গেলি কেন হঠাৎ? মাহি শক্ত কণ্ঠে বলল, কারণ তুই আস্ত বলত রাম ছাগল। আমি এক রাম ছাগলের সাথে বন্ধুত্ব করেছি ভেবে আমার রাগ লাগছে। না, রাগ করে না। ছাড় আমাকে। সোনা, বেবি, জানু, অনেক কিছু বলার পর মাহির রাগ খানিকটা কমলো। আকাশ আজ ঝলমরে পরিষ্কার, খানিকটা গরমও পড়ছে। ধীরে ধীরে বাতাসে সেই গরমে আরাম আরাম লাগছে। আরিয়া আর মাহি বসেছিল ভার্সিটির বটতলায় গাছের ছায়ায়। এমন সময় কোথা থেকে দুটো মেয়ে এলো, তাদের ডিপার্টমেন্টের। দুজন বসলো দুজনের দুপাশে। কিছুক্ষণ এটা সেটা বলে খাতির জমালো। তারপর তাদের মধ্যে হতে একজন বলে উঠল, আচ্ছা আরিয়া, শুনেছিলাম এহসান স্যার নাকি তোমার রিলেটিভ হয়। মেয়ের প্রশ্ন শুনে মাহি যা বোঝার বুঝে গেল এই মেয়ের উদ্দেশ্য ঠিক কী। তাই সে আরিয়ার দিকে তাকালো, এমনভাবে তাকালো যেন বলতে চাইছে, তোকে বলছিলাম না মেয়েরা তোর জামাইরে পিছয়ে পিছে ঘুরে, এবার দেখ নিজের চোখে। আরিয়া কিছুটা হাসি হাসি মুখ করে বলল। হ্যাঁ, এই তো দুঃসম্পর্কের রিলেটিভ, বাবার বন্ধুর ছেলে। তখন আরেকজন মেয়ে বলল, তার মানে তোমাদের চেনা জানা আছে। আচ্ছা শোনো না, তুমি পরীর সাথে এহসান স্যারের পরিচয় করিয়ে দিবে তোমার বান্ধবী হিসেবে। আরিয়া প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। প্রথমে যে কথা বলেছিল সে পরী, অন্যজন পরীর বান্ধবী। পরীর বান্ধবী বলল। পরীর বান্ধবীর কথায় পরী দুঃখী দুঃখী মুখ করে তাকালো। আরিয়া তখন বলল, তো আমি কি করতে পারি? আরিয়া কপাল কুঁচকে অথচ হাসি হাসি মুখে তাকালো মাহির দিকে। অর্থাৎ এরা বলছেটা কি? মাহিও সেম রিয়েকশন দিল। তখন পরীও বলল, প্লিজ আরিয়ান। আরিয়া পড়ল ফ্যাসাদে। শুকনো ঠোঁট ভিজিয়ে মেকি হাসি হাসলো। ঠিক তখনই তাকে আরও ফ্যাসাদে ফেলতে উপস্থিত হলো সেখানে লেডি কিলার রনি। তার হাতে কয়েকটা লাল গোলাপ, চোখে সানগ্লাস, শার্টের উপরে দুটো বোতাম খোলা। আরিয়ার কাছে এসেই বলল, হাই জান। সে এমনভাবে জান বলল দেখে মনে হতে পারে আরিয়ার সাথে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপ সম্পর্ক। আরিয়া এবার কাঁদো কাঁদো ভঙ্গিতে মাহির দিকে তাকালো। রনি লাল গোলাপগুলো আরিয়ার দিকে বাড়িয়ে বলল, নাও, একেবারে বাগান থেকে উঠিয়ে এনেছি তোমার জন্য। আরিয়া গোলাপগুলো নিল না, শক্ত কণ্ঠে বলল, আমাকে জান ডাকবেন না, আমি আপনার জান নই। উফ, তুমি সব সময় এমন করো। তোমার মাঝে কি এতটুকু রোমান্টিকতা নেই? কি আজব, আপনার কি মাথায় ঢোকে না? আই ডোন্ট লাইক ইউ, সেদিন কত সুন্দরভাবে বোঝালাম। আরিয়া রেগে যাচ্ছে বুঝতে পেরে রনি বলল। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর আশেপাশে তাকিয়ে বলল, তুমি বাসায় যাবে না? চলো আমি ড্রপ করে দেই। নো থ্যাঙ্কস। আরে চলো না, এভাবে একা চলাফেরা করা তোমার মতো সুন্দরী রমণীদের উচিত নয়। আরিয়া বিরক্ত হলো। আরিয়া এবার মহাবিরক্তি নিয়ে বলল, আপনি কি কথা বলছেন না? আমি সব সময় অনুচিত কাজ করতে পছন্দ করি, তাই আপনি যান এখান থেকে। বয়ফ্রেন্ড? ঠিক তখনই আরিয়াকে আরও ফ্যাসাদে ফেলতে কোত্থেকে উদয় হলো নিভান। নিভানের পরনে সাদা শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্টাইল করে পেছনে ব্যাক ব্রাশ করা, গালে খোঁচা খোঁচা চাপধারী। নিভানকে দেখে পরি লজ্জা পেল। লজ্জা হাসলো। পরি মেয়েটা রূপবতী,
বেশিরভাগ রূপবতী মেয়ে হাসার সময় ঢং করার চেষ্টা করে, তখন তাদের হাসি হায়েনার হাসির মতো হয়ে যায়। পরীর হাসিও হায়েনার মতো হয়ে গেল। আরিয়ার পাশে গোলাপ ফুল হাতে রনিকে দেখে নিভান ভ্রু কুঁচকাল। সে এদিক দিয়েই যাচ্ছিল, তাদের দেখে থেমে গেল। আরিয়া, তোর বয়ফ্রেন্ড নাকি? আরিয়া কিছু বলবে তার আগেই নিভান সব বুঝে গেছে এমন ভঙ্গি করে বলল, ও আচ্ছা, বুঝেছি। ইস, আমি বড় দুঃখ পেলাম। তুমি আমাকে বলনি তো তোমার বয়ফ্রেন্ড আছে। আরিয়ার ভয় হলো নিভান না আবার তাদের বিয়ের কথা এখানে বলে বসে। আরিয়া বলার চেষ্টা করলো। কি সব বাজে বাজে কথা বলছেন? আরিয়াকে শেষ করতে না দিয়ে নিভান বলল, একদম পারফেক্ট, তোমার চয়েস, তোমার মতো একদম ঠিকঠাক। আরিয়াকে যে অপমান করা হলো সেটা আরিয়া ভালোই বুঝতে পারলো। আরিয়াকে অবাক করে দিয়ে নিভান এক অদ্ভুত কাজ করে বসলো। এগিয়ে গিয়ে রনির সাথে হ্যান্ডশেক করলো, তারপর কিছুক্ষণ কথাও বললো। তাদের দেখে মনে হলো তারা বহুদিন ধরে